নমস্কার। নমস্কার নমস্কার। সমীর দা। সমীর দাই বললাম। আজকে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের সামনে বিশেষ অতিথি ডক্টর সমীর কুমার পাত্র, যিনি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির অধ্যাপক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকেল্লায় সহযোগী অধ্যাপক। তো আজকের আমাদের বিশেষ আলোচনা যেটা থাকবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে উদ্ভিদ ভিত্তিক ক্যান্সার গবেষণা এবং এটা বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা। কিন্তু তার আগে আমি প্রথমেই আপনাদের কাছে পরিচয় করিয়ে দিলাম ডক্টর সমীর পাত্র। উনি আপনার যে বিজ্ঞান, এই যে ক্যান্সার নিয়ে দীর্ঘদিন গবেষণা চলেছেন, তিনি বাংলা মায়ের একটা কৃতি সন্তান, আমি এইভাবেই বলবো। কারণ গবেষণা মান উচ্চ মানের এবং বিদেশে তার বহুল খ্যাতনামা একজন সায়েন্টিস্ট হিসাবে উনি পরিচিত। তো সেই কারণে উনি বহু পাবলিকেশন করেছেন, বহু রিসার্চ করছেন, গবেষণা করছেন এবং সায়েন্সকে, বিজ্ঞানকে এনরিচ করছেন। বেসিক্যালি আমরা সায়েন্টিস্টরা বিজ্ঞানকে এনরিচ করি, একটা পাথওয়ে বার করার চেষ্টা করি যেটা ভবিষ্যতে মেডিকেল সায়েন্সকে আরো এনরিচ করবে। তো সেই জন্য এই প্রিক্লিনিক্যাল রিসার্চ, এই রিসার্চটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। যারা রিসার্চার তাদের লাইফে বিশেষ করে বিশাল স্যাটিসফ্যাকশন কিছু সৃষ্টি করা। তো আজকে আমরা শুনে নেব সমীরদার কাছ থেকে যে আপনার ল্যাবে আপনি কিভাবে কাজ করছেন, আপনার ল্যাবের বিষয়বস্তু কি এবং আপনার টার্গেট কি, মানে কিভাবে আপনি বিজ্ঞানকে এনরিচ করছেন আপনার হাইপোথিসিস দিয়ে, আপনার গবেষণা দিয়ে। আপনি। থ্যাংক ইউ বিশ্বরূপ। অলরেডি বিশ্বরূপ যেটা তুমি বলেছো যে আমরা তো কল্যাণ ইউনিভার্সিটির প্রাক্তনী দুজনেই, সুতরাং আমাদের সেই সময়ে মানে যোগাযোগ না হলেও আমরা পরবর্তীকালে থ্রু সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন হয়েছে আমাদের। সো উই নো মোর দ্যান 3 years পারহ্যাপস ইচ আদার। আমার ল্যাবে যে গবেষণাটা হয় সেটা পার্টিকুলারলি ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যান্সার নিয়ে, তার অরিজিন, মলিকুলার বেসিস অফ ক্যান্সার ডেভেলপমেন্ট। And if we know the molecular basis of development, then we can also target the molecular pathways for cancer cure. So both, if you know the origin, you can find out a pathway for cure of cancer. সেই দিক থেকে মানে আমার ল্যাবে শুরু করেছিলাম আমি এখানে 2009 জুলাইয়ে জয়েন করি। ডিপার্টমেন্ট লাইফ সায়েন্স আমাকেই গঠন করতে হয়েছে এখানে ফ্রম গ্রাউন্ড লেভেল থেকে। সো ইনিশিয়ালি প্রথম দিকে আমরা 3-4 বছর থিওরিটিক্যাল কাজই চলেছে, স্ট্রং গ্রুপ ডেভেলপমেন্ট করতে পেরেছি, তারপরে আস্তে আস্তে ল্যাব এস্টাবলিশমেন্ট হয়েছে। এখন উই আর ফুল ফ্লেজেড অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট ইজ অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ইন ফ্রন্টিয়ার্স অফ লাইফ সায়েন্স রিসার্চ। সো আমাদের বাইরে কোলাবোরেশন আছে, ন্যাশনাল লেভেলে কোলাবোরেশন আছে, আবার অ্যামং দ্য ডিপার্টমেন্টাল কলিগস উই অলসো কোলাবোরেট। আমার এই মুহূর্তে ডিপার্টমেন্টে 15 জন ফ্যাকাল্টি, তার মধ্যে 5 জনই ডিপলি ক্যান্সার রিসার্চে থাকে, মানে আমি ইনক্লুডিং মি 5 জন আছি। তো ক্যান্সারের অটোফাজি অ্যান্ড ক্যান্সার একটা গ্রুপ কাজ করছে, আমার ল্যাবে এপিজেনেটিক্স অ্যান্ড ক্যান্সার। এপিজেনেটিক্স ব্যাপারটা যদি সাধারণ মানুষকে বোঝাতে হয় তাহলে বলতে হবে যে বংশগতি যেটা আমরা জানি, কিন্তু বংশগতিকে যে তার যে ফিনোটাইপ, আমরা আকৃতি এবং প্রকৃতিগত যে চেহারা দেখি, এই যে টিউমার হচ্ছে একটা লাম্প অফ মাস যেটা বাড়ছে শরীরে, মাংসের পিণ্ড, এগুলো আনকন্ট্রোল সেল ডিভিশনের জন্য হয়। সবকিছু মিলিয়ে জিন এর এক্সপ্রেশনটাই আসল। কতগুলো জিন আছে থেকে কতগুলো জিন এক্সপ্রেশন হচ্ছে, কোন জিনগুলো সাইলেন্ট থাকছে, এই জিনিসগুলোই হচ্ছে আসল। এবং সেটাকে কিভাবে কন্ট্রোল হয় বাই ডিফারেন্ট মলিকুলার পাথওয়েজ অ্যান্ড কেমিক্যাল মডিফিকেশনস অফ ডিএনএ অ্যান্ড হিস্টোনস। এই যে পার্টিকুলারলি ডিএনএ হিস্টোন কমপ্লেক্স are modified by different kinds of enzymes, and these are not genetic phenomena. During the development of an organism, the DNA codes remain same. After DNA replication, the changes within the DNA bases occurs,
by different kinds of modification. One of the most important modification is DNA methylation, and then histone modification by methylation, acetylation, etc. So respective enzymes generally are expressed very high, and that's why we see that the status of the enzymes of these particularly chromatin modification enzymes are very high. When I started my cancer research at the University of California, San Francisco, in the Department of Pharmaceutical Chemistry and Department of Anatomy and Department of Urology, a big NIH grant was there, coordinated by 3 professors of those 3 departments, and I was initially placed at the Department of Pharmaceutical Chemistry, and then all the scientists involved, we were all together 13 scientists on that project, apart from the professors. So my duty as a biochemist was there. They asked me, can you establish the assay of these enzymes? And our lab was the second. One group from the East Coast, that is Johns Hopkins University, they established the assay of these DNA methyl transferase assay, and we established in UCSF at the contemporarily. So that is the seed of cancer research start. Then coming here, we are working with different kinds of types of cancer with different kinds of plant products, and what are the molecular targets. Since I am interested in epigenetic mechanisms, we are targeting different modifiers of epigenetic, that is chromatin modifiers. So mainly targeting DNA methyl transferase, histone deacetylases, histone acetyl transferases, histone methyl transferases, and all these. And occasionally, since from the childhood we were acquainted with the different kinds of plant products, like I have seen my father to use kalmeg, basok, chirota, তাদের জুস খেতেন হাঁপানি রোগের নিরাময়। এগুলো ছোটবেলা থেকে মনে গেঁথে ছিল। জ্বর হলো প্রথম দিন, আমাদের সময় ছোটবেলায় জ্বর হলে ভাত খেতে দেওয়া হতো না, কি হতো 3-4 দিন পরে ওই সাগু, বার্লি, মুড়ি, শুকনো এইসব খেয়ে, রুটি খেয়ে তারপরে আমাদের দেওয়া হতো, যেদিন ভাত দেওয়া হতো সেদিন গাঁদালের ঝোল দিয়ে, পেঁপে গাঁদাল নালে আলু গাঁদাল এই ঝোল দিয়ে দেওয়া হতো। এই যে গাঁদাল, আমার একজন স্টুডেন্ট, আমার মনে ছিল, কিন্তু আমার একজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি সায়েন্টিস্টের ওন কিউরিওসিটি তো হয় না, যারা কাজ করছে ল্যাবে তাদের কিউরিওসিটি এবং ইন্টারেস্ট থাকলেই গ্রো করে। তো আমার প্রথম এই প্ল্যান্ট প্রোডাক্ট নিয়ে কাজ শুরু একজন মেদিনীপুরের একটি মেয়ে ছিল মুনমুন দেব বলে, ও কাজ করেছে ব্যাপক, এখন এডিনবার্গ ইউনিভার্সিটিতে আছে, কিন্তু ও প্ল্যান্টের কাজ করেনি। ও বললো স্যার আমাদের ল্যাবে এটা হতে পারে গাঁদাল এর এক্সট্রাক্ট নিয়ে। তো উই স্টার্টেড and fabulously we found one of the students here, she got the PhD, Nivedita Pradhan. Fabulous work she did, and perhaps Dr. Biswarup Ghosh has seen that paper. I told him that it is published in food and chemical toxicology, and another part was published in BBA molecular basis of disease. আমি ওই জার্নালটা এডিটোরিয়াল বোর্ডের মেম্বার অলসো দীর্ঘদিন ধরে। তো এই কাজ দুটো আমরা যখন অ্যাকচুয়ালি গাঁদাল থেকে যেটা আমরা জানতে চাইলাম প্রথম, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য molecular identity of interactions. Initially premier level scientists in our country in 1970s 60s, what they did, তারা প্ল্যান্ট নিয়ে এসছে, অ্যালকোহলিক এক্সট্রাক্ট অর অ্যাকোয়াস এক্সট্রাক্ট নিয়ে ঘেটেছে, তারপরে সেল কালচারে যেটুকু পেরেছে দিয়েছে, দেখেছে কিভাবে কমছে বাড়ছে ক্যান্সার বা যে কোনো ডিজিজ। দ্যাটস গুড, ফ্যাবুলাস। কিন্তু এখন তো অনেকটা চেঞ্জ হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এক্সট্রাক্ট, মানে ক্রুড এক্সট্রাক্ট দিয়ে যে এতগুলো ইনগ্রেডিয়েন্ট আছে, ধরুন একটা প্ল্যান্টের বহু ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে, সেই ইনগ্রেডিয়েন্ট গুলো সব ইনগ্রেডিয়েন্ট গুলো তো এফেক্টিভ নয়, এবং তার পার্টিকুলার একটা সব ইনগ্রেডিয়েন্টই ইফেক্টিভ ধরতে পারো, কিন্তু কোনটা ক্যান্সারের এগেইনস্টে, কোনটা হাঁপানির এগেইনস্টে। এক্স্যাক্টলি। তো কোনো পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে তখন সিলেকশন অফ দ্য পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট এবং তার ডোজিংটা তো ইম্পর্টেন্ট হবে, তার জন্য স্পেশাল ধরনের ডেলিভারি মেথডও আইডেন্টিফিকেশন করা দরকার আগামী দিনে। এক্স্যাক্টলি, আমি আসছি সেই পয়েন্টটাতে। আমার ল্যাবে যেটা হয়েছে, আমি ক্লুটা পেলাম আমরা, তারপর আমরা অ্যাক্টিভ কম্পোনেন্ট এগেইনস্ট ক্যান্সার যখন মানে করলাম, প্রথমে এইচপিএলসি করে মাস স্পেকট্রোমেট্রি করে আমরা দেখলাম প্রোডাক্টগুলো আমরা কমন পেয়ে গেলাম। সেই জন্য স্টুডেন্ট, আমি নিজে পার্টিকুলারলি, স্টুডেন্টরা অত ইমিডিয়েটলি বুঝতে পারে না। I was disappointed little bit that products are common. If it is
new one, then the laboratory would have get a new hype in this field. So in that way we started the plan. Now we are working with Calmeg products, we are working with Brahmi products, backup of Monieri, with collaborations with my colleagues, and we published a lot of around 12 to 13 papers already we published, research papers. And now I was also looking for মানে একজন কোলাবোরেটর বা ফান্ডার বলতে পারো, এখানে কোলাবোরেটর বলা থেকে যে ফান্ডিং পাবো। তো আমি আমাদের দেশে রিলায়েন্সের সাথে কথা বলেছি, ওখানে আমাদেরও প্রাক্তনী আছে, ডক্টর শান্তনু দাশগুপ্ত আছেন। তাছাড়া বিশ্বরূপ তুমি যখন বললে, আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। তো এখন কথা হচ্ছে ড্রাগ ডেলিভারি সিস্টেম। আমরা যে ডেলিভারিগুলো করি, আমি জেনারেলি আমার মলিকুলার বায়োলজিস্ট হিসেবে আমার 3টে ফিল্ডে মানে এক্সপিরিয়েন্স আছে যে ছাত্র জীবন থেকে। আমি প্রথমে আমার পিএইচডি হয়েছিল প্রোটিন কেমিস্ট্রি উপরে, ডিফারেন্ট স্পেকট্রোস্কোপি। তারপর আমি মেমব্রেন ডিনামিক্স কাজ করেছি, লিপিড র্যাপ সিগন্যালিং, লিপিড নিয়ে মানে আমার জ্ঞানটা ব্যাপকই হয়েছিল সে সময়। তারপরে ইটস গড গিফটেড, আমি যে কি করে ইউসিএসএফ এ চান্স পেয়েছিলাম ক্যান্সারের ওই ফিল্ডে, ওরা আমার পেপার দেখে নিয়েছিল, ওরা আমার পেপার দেখেই নিয়েছিল। ট্যালেন্ট দেখি তবে কেউ চান্স পায়, বিদেশে ট্রান্সফার অতটা সোজা নয়। আমি এখানে প্রোটিনে স্পেকট্রোস্কোপি, তারপরে ওখানে, তারপরে ওরা আমাকে ওই এনজাইম এসে তুমি বায়োকেমিস্ট পারবে তো ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম ইয়েস আই ক্যান। তো আমি 3 মাসের মধ্যে এস্টাবলিশও করেছিলাম ডিএনএ মিথাইল ট্রান্সফারেজেসে, দে ওয়ার ভেরি হ্যাপি ফর দ্যাট রিজন। সো তারপরে নাও ইট ইজ হিস্ট্রি, নাও আই এম ফ্যাসিনেটেড অনলি টু এপিজেনেটিক্স। ভেরি গুড। সো সৌমিত দা যে কথাটা স্পেসিফিক কোশ্চেন ইয়েস মেনশন করলেন, যে এই যে স্পেসিফিক কোশ্চেন বলতে এই যে প্ল্যান বেস যে কথাটা আপনার সাথে আমি আলোচনা করছিলাম, তো সেখানে আমরা 5 জন বাঙালি সায়েন্টিস্ট ওয়ান কাইন্ড অফ একত্রিত হয়েছি, এবং সেখানে 3 জন আমরা ইউএসএ থাকি এবং 2 জন ইন্ডিয়াতে আছে, তাদের মধ্যে একজন আবার ইউএস থেকে পোস্টডক করে গেছে। তো আমাদের একটা ইচ্ছা যে একটা নতুন টেকনোলজি নিয়ে আসা বা একটা ডেলিভারি সিস্টেম নিয়ে আসা, টার্গেটেড ডেলিভারি, যেটা খুব দরকার, যেমন ন্যানো বেস টেকনোলজির কথা ভাবছি আমরা। তো ইন দ্য মিন টাইম এই যে প্ল্যান বেস বিভিন্ন ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা ক্যান্সার সেলের উপর এফেক্ট করতে পারে, তো এই নিয়ে তো গবেষণা চলছে। আমরাও সার্চ করছি, যেটাকে বলে স্টাডি করা, তো আমরাও স্টাডি করছি। তো আগামী দিনে আমাদের যে নতুন স্টার্ট আপ আসতে চলেছে বাংলার বুকে, সেখানে একটা নতুন প্ল্যান্ট বেস একটা অ্যাপ্রোচ আমরা রেখেছি, ওয়ান অফ দ্য নিচেস। তো সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আপনার কাছে আমার অ্যাপ্রোচ থাকবে, যাতে করে ট্রান্সলেশনাল কিছু কাজ করা যেতে পারে। তো আপনি যদি বলেন যে আমাদের এখন যে ডেলিভারি সিস্টেমটা বর্তমানে, এই যে ক্যান্সার সেলকে টার্গেট ইন ল্যাবরেটরি মেথডে আপনারা কি কি উপায় করছেন টার্গেটেড ডেলিভারি? গুড। টার্গেটেড ডেলিভারি, দেখো as you know, according to the solubility of the compound, যে কম্পাউন্ডটা আমরা ইউজ করছি মানে ড্রাগ হিসাবে এগেনস্ট ক্যান্সার, তার সলিবিলিটি হচ্ছে মেন ব্যাপার। যেগুলো ওয়াটার সলুবল আমরা বাফার সলুবল করে সেল কালচার মিডিয়াতে প্রথমে, যেটাকে তুমি জানো IC50 আমরা বার করি। IC50 মানে IC50 ডোজটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ ড্রাগটা আমরা কালচারে নিলে উইথ মানে মিলিমোলার অর মাইক্রোমোলার অর হোয়াট এভার বি 50% সেল মরে যায়, আমরা সেটাকে IC50 বলি। এবার 50% সেল মরে গেলে তো আমাদের কাজ ভালো হবে না, আমি সেটাকে আবার রিডিউস করে এনেছি মলিকুলার ভিউ পয়েন্ট থেকে, IC30 ইউজ করি আমি, যাতে সাবসেলুলার মানে সেলগুলো বেঁচে থাকবে কিন্তু ইফেক্টিভ কাজটা বোঝা যাবে। তো আমরা প্রথমে বাফার দিয়ে দেখি, যে ক্ষেত্রে ওয়াটার সলুবল নয়, অর্গানিক সলভেন্টের সলুবল করি মিনিমাম, দেন উই অ্যাড উইথ অ্যাকোয়াস সলভেন্ট। Apart from that, those which are exactly needed, like lipid molecules or just lipophilic compounds, we use liposome-based drug delivery. I haven't tried in my lab, never nano, but it is not that I will not do that one. So far, I have not used in my lab. Definitely, we will definitely want to think about this, because we are developing we are trying to develop a proprietary drug delivery system basically, and that is nano technology derived.
সো আগামী দিনে হয়তো আমরা তার উপর আপনার সাথে কাজ করতে পারবো এই আশা করি। তো ডেফিনেটলি আমাদের কোম্পানি ফরমেশন উইদিন এ উইক কমপ্লিট হবে এবং তারপর আমরা অ্যাকর্ডিং টু প্রসিডিওরস কোম্পানি ইন্ডাস্ট্রি যেটা এখন একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি যে কোলাবোরেশনস গড়ে ওঠে এবং আমাদের গভর্নমেন্ট অনেক কিছু প্রসেস মানে হেল্প করছে এই সময় এই ধরনের স্টার্ট আপদেরকে গ্রো করার জন্য। তো এক্ষেত্রে হয়তো আমরা কিছু কাজ করতে পারি এবং এটা ভবিষ্যতে মানব কল্যাণেও কাজে লাগতে পারে। কাজ আমারও আছে, আমার পেপারও আছে। কি হয়েছে ধরো ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটি আর বেসিক নলেজ থেকে অনেকে জিজ্ঞেস করেছে যে জুলজি বটানির প্রফেসর কল্যাণ ইউনিভার্সিটি থেকে একজন অ্যাপ্রোচ করলো, বললো মানে আমার পরিচিত আর কি, বললো সমীর যদি কিছু হেল্প করতে পারো। অবভিয়াসলি বলো তোমার প্রবলেম বলো। এখানে এসে আমরা কিছু অ্যাসিড বেস কম্পোজিশন চেঞ্জ করে ওদের ন্যানো ফর্মুলেশন করে দিলাম। আমি কোথাও সেগুলোতে আমার ডিপার্টমেন্টে 3 জন ফ্যাকাল্টি কাজ করে ন্যানোতে, ওই ন্যানো বেস ড্রাগ ডেলিভারি ন্যানো ফর্মুলেশন। বায়োটেকনোলজিতে আমার একজন কলিগ আছে ক্লোজ, ও ওই ন্যানো বেস ডেলিভারি ক্যান্সারের উপরে কাজ করে, বাট ও কাজ করে তোমার মানে প্রোটিন ডিসঅর্ডার বেসড ক্যান্সার। হ্যাঁ, প্রোটিন ডিসঅর্ডার বেসড ক্যান্সার, যে প্রোটিন যদি অ্যাকুমুলেশন হয়ে যায় ডিসঅর্ডার হলে সেগুলো কি হয়, এবং সেগুলো বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে ন্যানো ডেলিভারি করে দেখাচ্ছে যে না এগুলো আবার অর্ডার ফর্মে প্রোটিনটা ফিরে আসছে। এই ধরনের কিছু কাজও এখানে হচ্ছে। সে আমার হি ইজ মাই কোলাবোরেটর অলসো। তো ন্যানো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, আমি নিজে ল্যাবে সেভাবে ইন্ট্রোডিউস করাইনি। তার কারণ আছে, আমি তোমার সঙ্গে ওটা প্রাইভেটলি ডিসকাস করব ওপেন প্ল্যাটফর্মে। না ঠিক আছে তো দ্যাটস গুড। তাহলে আমাদের এখন যে এই যে প্ল্যান বেস যে সারা বিশ্বে এরকম কিছু কোম্পানি নতুন নতুন স্টার্টআপ হচ্ছে যারা প্ল্যান বেস দিয়ে ভাবছে যাতে করে অনেক যে টক্সিসিটিটা কমে যায়। তো বেসিক্যালি আমাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেগুলোকে আমরা বলি যে কোনো ড্রাগে যেগুলো থাকে যেগুলো টার্গেটেড কোনো একটা ডিজিজ ইন্ডিকেশনে কাজ করে, তো সেগুলোর তো একটা প্রত্যেকের ডোজিং কনসেন্ট্রেশন থাকে এবং তার অনেক সাইড এফেক্ট থাকে, তার টক্সিসিটি লেভেল থাকে, সবকিছু থাকে। তো প্ল্যান্ট বেস এখন একটা নিউ উদ্যোগ যেখানে অনেক স্টার্ট আপ গড়ে উঠছে পৃথিবী জুড়ে নতুন নতুন। রাইটলি ইটস এ নিউ এরা ওয়ান কাইন্ড অফ যে এক্সপ্লোর করা, যে বিকজ সেখানে সেফটিটা মেনটেন করা সম্ভব হবে, সাইড এফেক্টগুলোকে মেনটেন করা অনেকটা সম্ভব হবে। তো সেই রেসপেক্টই আর কি। তো আপনি যদি বলেন যে এই প্ল্যান বেসের ভবিষ্যৎ, এই প্ল্যান বেস অ্যাপ্রোচ ফর ক্যান্সার রিসার্চ, এটার ভবিষ্যৎ আগামী দিনে কেমন হতে পারে এবং সেটা কতটা উপযোগী হতে পারে বেসড অন আপনার এক্সপিরিয়েন্স? এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো বা জানতে চেয়েছো বিশ্বরূপ। তুমিও জানো, কিন্তু তুমি আমার কাছে যেহেতু যেটা জানতে চাইছো বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি বলছি। সেটাই খুব মূল্যবান বেসিক্যালি এক্সপিরিয়েন্সটা। আপনি একজন এক্সপিরিয়েন্স রিসার্চার। আমার প্রিয় ছাত্রছাত্রী বা এখানে যারা ফলো করছেন এই লেকচারটা তাদের উদ্দেশ্যে প্রথমে উদ্দেশ্য করে বলছি, তারপর ভবিষ্যৎ বিজ্ঞানী যারা আছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো জিনিসই আপনি যদি ভাত খান, মুড়ি খান বা আপনি চকোলেট খাচ্ছেন, এক্সেস ইউজটাই হচ্ছে মানে ড্রাগ বলতে পারো, বিষ। যে কোনো জিনিসের এক্সেস ইউজটাই হচ্ছে বিষ। তো সুতরাং আমরা যখন প্ল্যান্ট বেস প্রোডাক্টের ইউজের একটাই বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এটা ক্লিনিক্যাল ট্রায়ালসের দরকার হয় না যদি আমরা একটা কনসেন্ট্রেশন লেভেল ফিক্সে থাকি, প্রথম শর্ত। সুতরাং এটা বিশাল অ্যাডভান্টেজ, হিউজ অ্যাডভান্টেজ। মানে ইউ ক্যানট ইমাজিন হাউ মাচ মানি উইল বি সেভড। Yes, তাহলে if you go for clinical trials, huge amount of your expenditure, huge amount of labor, huge amount of questions and various other issues. Edible plant-based product, we don't need any kind of মানে এটা কস্ট এফেক্টিভ। মানে বলতে চাইছি আজকে ওষুধে যে জীবনদায়ী যে ক্যান্সার ট্রিটমেন্ট গুলো অপশন গুলো আছে, যে হরমোনাল থেরাপি বলুন বা টার্গেটেড কোনো এই কার্ড সেল থেরাপি আসছে, অনেক রকম যে নতুন নতুন বিজ্ঞানের মানে ডেভেলপমেন্ট হয়েছে। তো মডার্ন যে টেকনোলজি আছে ধরুন রেডিয়েশন থেরাপি বা এটসেট্রা, সার্জারির পর রেডিয়েশন, কেমোথেরাপি, এগুলো সবই হচ্ছে কেমিক্যাল বেস কেমোথেরাপি, যেমন কেমিক্যাল ড্রাগ, এগুলো সো কস্টলি। তো এইগুলোর সাথেও যদি অ্যাডিশনালি যদি কোনো লোয়ার কস্ট খুব এফেক্টিভ একই ধরনের এফেক্টিভ যদি এগুলো আছে ঠিকই, এগুলো লাগবেও অ্যাডিশনাল অ্যাকর্ডিং টু দ্য ফুড হ্যাবিটস অফ ডিফারেন্ট মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ানদের ফুড হ্যাবিট সেই সেন্সে ভালো, কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর গুলো অন্যরকম। তুমি ধরো একজন
আমি এটা ফ্রম দি কোর অফ মাই হার্ট, আমি একটা ভিলেজ বয়, আমি চাষিবাসী সমস্ত মানুষদের দেখেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, একটা মানুষ সকাল থেকে কাজ করছে উপবাস করে এবং 1:30-2টোর সময় খাচ্ছে, তার ফাস্টিং স্টেজে যে কোলন ক্যান্সার এই জন্য হয় ওদের, এটা ট্রিগারিং ফ্যাক্টর। এক্স্যাক্টলি। তো আমাদের ফুড হ্যাবিটটা, লাইফস্টাইলটা অনেকটা ম্যাটার্স করে, বিকজ আমরা ইনডিউস করছি, এটাকে ট্রিগারিং করা হচ্ছে। একদম একদম এটা এরপরে তোমার যদি তুমি আসো মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তুলনা করো, তাদের দেখবে তাদের বেশিরভাগ প্রবলেম আইদার ব্রেস্ট ক্যান্সার অর প্রোস্টেট ক্যান্সার। এগুলোর প্ল্যাটফর্ম বেসিস বা সায়েন্টিফিক বেসিস, এনি কাইন্ড অফ মানে স্টুডেন্টস বলো বা নর্মাল পিপল, দে ক্যান রিয়েলাইজ হোয়াই ইট ইজ। মানে উই আর বাউন্ড টু রিমেন কন্ট্রোল অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন, but they are not like that. They are not, and excessive use of this kind of sexual organs causes prostate and breast cancer in most cases. And this is epidemiological study, and if you realize with your sixth sense, if you analyze with your own sense, it is reflected. And one paper is ready from epidemiology, and these 22 years of questionnaires from Indian different patients. I have already 1,000 patients I question about their lifestyle, what they take food, how was their sexual life. And you know, in India it is very tough. Sexual life, if you come, no one will disclose you what they did. This is the problem, because it's a সামাজিক একটা ব্যারিয়ার, যেটার জন্যই না, আমাদের এটা কি হয়, আমার বাড়িতে আমার 2 কাকার প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, এই জন্য আমি যখন প্রোস্টেট ক্যান্সার শুরু করি তারপরে আমি জেনেছি। আমার একজন খুড়তুতো দিদির ব্রেড টিউমারে, গ্লায়াল সেল টিউমারে মারা গেছে। এই জন্য ক্যান্সারটা যখন আমি শুরু করেছিলাম, এসে পরে আমি ক্যান্সারটাতেই স্ট্রিক্ট আছি। মানে এটা আমার খুব ভালো করেছেন আপনি। ব্রেস্ট ক্যান্সারের উপর করছেন, লাং ক্যান্সারের উপর করছেন, আর প্রোস্টেট ক্যান্সারের উপর কাজ করছেন, রাইট? সো দ্যাটস এ রিয়েল গ্রেট। এবারে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রোস্টেট ক্যান্সারের এপিডেমিওলজিক্যাল সার্ভে গুলো মানে অসাধারণ, আমাদের সায়েন্টিস্ট পাওয়া যায় না এখন, এগুলো থেকে বেরিয়ে আসবে যে লাইফস্টাইলগত কি। এবং অনেক পেপার, ভুরি পেপার দেখতে পেয়েছি যেগুলো সত্যি সত্যি পেপার করতে হয় বলে করে দিয়েছে। মানে না, এটা আছে প্যারামিটার, না আমি বলতে চাইছি না তারা ফ্লপ নয়, তারা তাদের মানে আর প্যারামিটার গুলোকে কনসিডার করেনি। যখন তারা কোশ্চেনিয়ার করেছিল তখন আরো যদি 2-4টে প্যারামিটার নিত, দ্যাট উড হ্যাভ বিন গ্রেট। মোর অপশনটা খুলে যেত এবং মোর সিগনিফিকেন্ট কজেসটাকে আইডেন্টিফাই করা যেত। যেমন ধরো একজনকে জিজ্ঞেস করছে তোমার জন্মের পরে তোমার মা বাবা তোমাকে কি, আমার কোশ্চেনিয়ার আছে, ছোটবেলায় তোমার মা বাবা কি খাওয়াতো তোমার মনে আছে? তোমার মা বাবা তোমার জন্মের আগে কিরকম খাবার খেত, তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? এটা আমার এপিজেনেটিক ভিউ পয়েন্ট থেকে মানে ব্যাপারগুলো এসেছে। কারণ আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে এই যে এপিজেনেটিক মার্ক গুলো, এগুলো মেমোরি হিসেবে থেকে যায়, and it can be transferred to the offspring. Not all, but some marks. And those which are involved, I mean strongly involved in repressing of some genes and overexpression of some genes. আচ্ছা, even food habits, একটা ট্রমা যদি প্যারেন্টের কারো, মাইদার মম অর ড্যাড, কারো যদি ট্রমা থেকে থাকে in their real life, that can be transmitted to the offspring. And if at the same age when the one of the parent felt that trauma, if at the same age that offspring felt that one, that epigenetic memory will protect him or her. It is studied from one Belgian fellow, and exactly I cannot remember, but he become famous in Hollywood, and that study came in Nature, according to the personal food habits, etc., trauma. So these type of things, if we analyze, we will find that our food habits, including our spices, including our plant products, medicinal plant products, like if you consider tulsi, if we consider neem, এই দুটো মানে হিউজ, কত রকমের যে মানে রোগের জন্য ভালো, ওয়ান ক্যানট ইমাজিন। টি এর ব্যাপারটা তো যেহেতু অল ওভার এশিয়া ইট ইজ ওয়াইড স্প্রেড, চাইনিজরা ব্যবহার করে, শ্রীলঙ্কানরা ব্যবহার করে, ইন্ডিয়ানরা হিউজ ব্যবহার করে, 3টে দেশে মোস্টলি।
মানে আমরা এগুলো সবাই এখনো কিন্তু ট্রিগারিংটা লেস করে, এখনো কোনো স্পেসিফিক কোনো ডিজিজ ইন্ডিকেশনের জন্য মেডিসিন এরকম নয় আমাদের। দেয়ার ইজ এ হিউজ স্কোপ ইন ফিউচার, যেটা আমার মনে হয়, যেটা যদি টার্গেটেড কোনো একটা ডিজিজকে ধরে যদি রিসার্চ গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটা যদি স্পেসিফিক্যালি রিয়েলি একটা ডিজিজ ইন্ডিকেশনের এগেনস্টে কাজ করে, তাহলে কিন্তু প্ল্যান বেস টেকনোলজি বেস নতুন অধ্যায় কিন্তু সূচনা করতে পারে। আমাদের অনেক কিছু আছে, মানে অনেক না না অনেক এই পয়েন্টটাতে আমি একটু বলে নিই হ্যাঁ তোমাকে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা যদি ওয়াটার সলুবল কম্পাউন্ড প্ল্যান্ট থেকে এক্সট্রাক্ট করে আমরা ইউজ করি, উই আর সেফ। আমরা ওয়াটার বেস দিলাম, স্যালাইন দিয়ে যদি সলুবল হলো আমরা পুশ করে দিলাম, নো প্রবলেম। কিন্তু আমরা যখনই হাই টেকনোলজি ইউজ করবো, ন্যানো বেস, ন্যানোটা কিভাবে তৈরি হয়েছে, এবার ন্যানো করতে গেলে তোমাকে কিন্তু ওই ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে একদম ডেফিনেটলি। উইদাউট ক্লিনিক্যাল ট্রায়াল নো বডি ইওর, তোমার এফডিএ তোমার ইউএসএ তে, আমাদের দেশে যারা আছে কোম্পানি, নো ওয়ান উইল অ্যালাউ। No, that's good. It is a part of, like, basically research and development. Ultimately, there is a different phases. Preclinical research, যেটা সায়েন্টিস্টরা ক্লিনিক্যাল ট্রায়ালে আসে আর কি, যখন সেটা ডিজিজ ইন্ডিকেশনের রেসপেক্টে দেখা হয়। ইটস এ পার্ট অফ ড্রাগ ডেভেলপমেন্ট, ইটস এ কমপ্লিট প্রসেস। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলো, আর স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ শিওর। তো আমি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, একটু বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, আজকের আলোচনা অনেকটা বিজ্ঞানমুখী, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছেন প্রফেসর সমীর কুমার পাত্র। তো আপনাদের সরাসরি আপনাদের সামনে আছেন এবং এই সুযোগটা কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। এই ধরনের আলোচনা খুব কম আপনারা দেখতে পাবেন, কারণ এইগুলো সাধারণত সাধারণ মানুষের জন্য চ্যানেলরা নিয়ে আসতে চায় না, কারণ এটা খুব একটা টিআরপি হয় না। কিন্তু আমরা বিজ্ঞান যারা বিজ্ঞান ভালোবাসি, যারা বিজ্ঞানের চর্চা করি, তারা আমরা অন্যরকম ভাবে আবার চেষ্টা করছি যাতে করে আমরা সমাজটাও, মানুষের উপকার চাই, আমরা পয়সা চাই না। আমরা সমাজটাকে বিজ্ঞানমুখী করতে চাই। তো সেই উদ্দেশ্যেই আমাদের, এবং তাতে আমরা জানি, এটাও জানি যে প্রপারলি যদি আমরা প্ল্যান করে কাজ করি, অনেক কম পয়সায় মানুষ ভালো থাকবে, খরচ কম হবে মানুষের। আমরা দেখেছি বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিভাবে পয়সা নেওয়া হচ্ছে কোভিডের জন্য বা ক্যান্সারের জন্য, আমরা জানি। আমরা চাই না, আমরা যেভাবে আই থ্যাঙ্ক এ লট টু বিশ্বরূপ যে উদ্যোগটা নিয়েছে, আমি গোড়া থেকে আমি আছি, আমি জানি, আমি বলেছি আমার যতটুকু সম্ভব হবে আমি হেল্প করবো। এন্ড ইট ইজ, মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো ভাষা নেই আমার তরফ থেকে। আমি বরাবর ওকে এনকারেজ করি এবং ও ডিপলি ইনভলভ, এন্ড উই ওয়ান্ট দিস টাইপ অফ অ্যাক্টিভিটিজ, মানে সায়েন্টিফিক অ্যাক্টিভিটিজ ফর সোশ্যাল আপলিফমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তো এটা একটা কালেকটিভ অ্যাপ্রোচ। এই যে আপনার কাছ থেকে এই আশ্বাসটাই পাওয়াই আমাদেরকে শক্ত করবে, আমাদের আরো মোটিভেটেড করবে, আমরা তো প্যাশনেট, আরো বেশি পাবো, এনরিচ হব। তো আলটিমেটলি আমরা যেটা করতে চাই যে আমাদের একটা কোম্পানি, বায়োটেক কোম্পানি আমরা একটা লঞ্চ করছি খুব শীঘ্র, এবং সেটা আমরা কালেকটিভ অ্যাপ্রোচে বিভিন্ন জায়গায় আমরা কাজ করব। আমাদের ওয়ান অফ দ্য নিচিস, উই হ্যাভ মাল্টিপল নিচিস, বাট ওয়ান অফ দ্য নিচিস উইল বি প্ল্যান্ট বেস, এবং দ্যাট ফোকাস উইল বি ক্যান্সার এরিয়া। তো ঘটনা হচ্ছে যে আগামী দিনে এই ধরনের প্রচেষ্টায় আপনাদের সামনে হয়তো কোনো না কোনো দিন নতুন কোনো ট্রিটমেন্ট অপশন নিয়ে আসবে। আমাদের প্রচেষ্টা সফল হতে পারে, আমরা ব্যর্থ হতে পারি। দ্যাটস দ্য রিসার্চ, দ্যাটস দ্য রিস্ক। এই রিস্কটা আমাদের সায়েন্টিস্টদের নিতে হয়। আমাদের আমাদের মানে আপনারা অনেকে জানেন না সায়েন্টিস্টরা কিভাবে কাজ করে। সায়েন্টিস্টদের জীবনটা কিন্তু সবসময় একটা ফাইট টু গেইন সামথিং। গেইন মিনস টু গেট এ নিউ নলেজ, অ্যান্ড নিউ নলেজ ইজ নট ইজি। বেসড অন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে না, সেই ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে নিউ নলেজ গ্যাদার করা, এই যে স্টাডি করা, এগুলো সবসময় চ্যালেঞ্জিং। এবং সেই জন্য ডক্টর সমীর পাত্র, আপনাকে রিয়েলি আমি বলতে চাইছি যে ইউ আর ডুইং গ্রেট জব ফর দ্য সোসাইটি। আমাদের এই বিজ্ঞানটাকে এই বিজ্ঞান চর্চাটাকেও আগামী দিনে আরো বাংলায় বিশেষ করে আমি এই যে স্টার্ট করলাম, এটা আরো কন্টিনিউ করব, যাতে করে আমাদের সমাজ আরো একটা বিজ্ঞানমুখী হয়ে ওঠে। তো আপনি যদি বলেন আর একটা বিষয়ে, যে আজকে যে এই ব্রেস্ট ক্যান্সার, এই যে ব্রেস্ট ক্যান্সারটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের অনেক ঘাটতি আছে। একটু আগে বললেন যে সেক্সুয়াল লাইফ নিয়ে আমাদের এখনো কেউ যদি ইন্টারভিউ করা হয়, তারা উত্তরই দিতে চায় না, কারণ অনেকটা লাইফস্টাইল ডিপেন্ড করে অনেকগুলো প্রোস্টেট ক্যান্সারের সাথে রিলেটেড। তো এই যে ব্রেস্ট ক্যান্সারটা আগামী দিনে আমাদের বেড়ে যাচ্ছে, আমাদের যে কিছু রুটিন ট্রিটমেন্ট বা স্ক্রিনিং অপশন আছে, সেগুলো কিন্তু মানুষ বুঝতে চায় না। তো আপনি যদি বলেন যে কিছু জেনেটিক ফ্যাক্টরস, এই টোটাল কালেকটিভলি ক্যান্সারের রেসপেক্টে ডিফারেন্ট জেনেটিক ফ্যাক্টরসগুলো বা জিনগুলো, কোন ধরনের জিনগুলো কি ধরনের আপরেগুলেশন ঘটে, যেটা আমাদের এই ম্যানিফেস্ট করে ক্যান্সার প্রোগ্রেশন আর ক্যান্সার ডেভেলপমেন্টের জন্য।
সমীর দা। সুন্দর প্রশ্ন। আমি আমার শ্রোতারা তো সবাই তো মলিকুলার বায়োলজিস্ট বা বিজ্ঞানী নয়, আমি সহজভাবে আপনি বলছি। সহজভাবে বাংলায় গুছিয়ে বলুন, একদম। যে নামগুলো করে বলুন যে এইগুলোর এই ঘটে, এই যে এটাই আমরা আমাদের চাই। যে ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্ট সেল যেগুলো মানে দেহ কোষের মধ্যে, এই কোষগুলো বিভিন্ন ভ্যারাইটিস আছে। সব কোষগুলো বাইরে থেকে একরকম দেখলেও সব কোষগুলো একরকম নয়। আর আমাদের শরীরে লিভার, তারপরে ফুসফুস বা যে কোনো মানে অর্গানের যেগুলো আছে আমাদের, তাদের কোষগুলোর চরিত্রগুলো এবং চেহারাগুলো পুরো আলাদা আলাদা, কিন্তু ভাবে তারা সবাই একই রকম। কেন? তার কারণটা হচ্ছে যে সব জিনগুলো সব কোষে এক্সপ্রেশন বা প্রকাশের দরকার হয় না। জিনের প্রকাশটা কি? জিন হচ্ছে ডিএনএ আমাদের শরীরে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার থেকে আমরা আরএনএ পাই, রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। তার থেকে সেলের মধ্যে বিভিন্ন মেশিনারি আছে, তারা আমাদের প্রোটিনগুলো দেয়। প্রোটিনগুলো দু ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচারাল, মানে কোষের পরিকাঠামোগত, আমাদের ঘরের যেমন ছাদ, বিল্ডিং এটসেট্রা করে লাগে, তেমনি প্রোটিনগুলো পরিকাঠামো একটা তৈরি করে। আরেকটা পার্ট প্রোটিনগুলোর হচ্ছে ক্যাটালিটিক ফাংশন, যেটাগুলো আমরা বলি এনজাইম বা উৎসেচক। এই এনজাইমগুলোর ক্ষেত্রে যখনই হেরফের হবে তখনই বোঝা যাবে যে ফাংশনাল ডিফারেন্সগুলো কোথায় আছে। আর একটা দিক হচ্ছে সেলের মধ্যে, সেটা হচ্ছে যখন রিয়াকশনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট। আপনারা সবাই জানেন শর্করা বা গ্লুকোজ খাওয়া হয়। এই গ্লুকোজটা থেকে আমাদের শরীরের সমস্ত কাজের জন্য এনার্জি মেনলি আসে। আমরা সেটাকে বলি বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজম। তো এখন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যে স্পেসিফিক কোশ্চেন আমরা যদি আসি, ব্রেস্টের সেলগুলো, স্তনের সেলগুলো বিভিন্ন রকমের থাকে, মোটামুটি 4-5 রকমের থাকে। এবার ডাক্টাল সেল বলে এক রকমের আছে, যেখানে ডাক্টগুলো, যেগুলো ব্লাড প্রেসার হয় আর এই যে মানে ভলিউম বাড়ে কমে, যখন মেয়েরা মা হয় তাদের যখন মানে বাচ্চাদের যখন মিল্ক দেয় সেই সময়টায় সাইজ বড় হয়, এগুলো এই যে ডাক্টাল সেলগুলোর এক ধরনের হয়। আর তাকে ডাক্টাল সেলগুলোর পাশাপাশি যে সেলগুলো, তাদের এক ধরনের ক্যান্সার হয়। এই দুটো টাইপ আলাদা। এরপরে কারণটা হয়তো আপনারা জানবেন যে হরমোন বলে একটা ব্যাপার আছে এখানে। ইস্ট্রোজেন হরমোনটা আর প্রজেস্টেরন হরমোনটা মেয়েদের যে মানে প্রতি মাসে যে সিক্রেশনটা হয়, ব্লাড সিক্রেশন, যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় চলিত কথায় যেটাকে আমরা বলে থাকতাম যে মাসিক হয়েছে। আজকালকার দিনে এগুলো নিয়ে অত ভাবলে চলবে না, এগুলো কোনো অচ্ছুত কথা নয়। আগে আগে আমাদের কি হতো, ছেলেরা কিছু জানবেই না মেয়েদের কি হয়েছে, দ্যাট ইজ নট গুড, সেটা ঠিক নয়। তো এই যে প্রক্রিয়াটা হয় তার জন্য ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন এই দুই ধরনের হরমোনাল কন্ট্রোল আছে। এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন সেলের মধ্যে ঢুকে একদম বিভিন্ন প্রোটিনের সহায়তায় ওরা নিউক্লিয়াসে আসে। আর সেলের নিউক্লিয়াসের মধ্যেই আছে আমাদের ডিএনএ ক্রোমাটিন স্টেজে। এবার বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে এটা আলটিমেটলি জিন এক্সপ্রেশনকে মানে হ্যাম্পার করে বা জিন এক্সপ্রেশনকে আরো বাড়িয়ে দেয়, অগ্রসর করে। তার ফলে কি হয়, তারপরে যেটা দাঁড়ায় আলটিমেটলি সেলগুলোর গ্রোথগুলো আর কন্ট্রোল অবস্থায় থাকে না। সেলের বৃদ্ধি মানে তখন আমরা টিউমার দেখতে পারবো। যখনই টিউমার দেখব তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এবারে আস্তে আস্তে বাড়ছে। আর আমি আমাদের যারা স্বাস্থ্যর মানে কর্মীকে যদি কেউ থেকে থাকেন বা যারা বায়োলজি পড়ছো, ভবিষ্যতে রিসার্চ করার ইচ্ছা আছে, তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেয়েরা নিজেরাই একটা বয়সন্ধির পর থেকে, পার্টিকুলারলি ডিউরিং দ্য এজ অফ 25 to 45, তারা নিজেরাই টেস্ট করতে পারে। তারা যদি রেগুলার এক্সারসাইজ করে নিজেদের ব্রেস্টে হাত দিয়ে দেখে যে অন্য কোনো মানে ধরনের গ্রোথ হচ্ছে কিনা, একটা সেন্সেশন অটোমেটিক্যালি পাওয়া যায়। ডক্টরসরা সাজেস্ট করবে, দেখবেন। আমি যেহেতু মানে মানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোর মতো জায়গায় ছিলাম, আমাদের ডক্টরদের সাথে কোলাবোরেশন ছিল, আমি সেই সময়টা বিশাল উপকৃত হয়েছিলাম। মানে আমি নিজের থেকে জেনেছিলাম। আমার মিসেসও আমার সঙ্গে ওখানে কাজ করেছেন, উনি ভেটেরিনারি ডক্টর হলেও উনি ক্যান্সারের উপরে কিছু কাজ করেছিলেন সে সময়, এবং সেম ল্যাবেই ছিলাম আমরা। তো এইগুলো থেকে আমরা জানি, জেনেছি, আমার স্কোপ হয়েছে। এখানেও মেডিকেল ডক্টরস কিছু আছেন যাদের সাথে কোলাবোরেশন চলছে, তার থেকে জানি নিজেরাই টেস্ট করে বুঝতে পারবেন যে কোনো রকমের চেঞ্জ হচ্ছে কিনা। যদি বোঝা যায় কোনো রকম চেঞ্জ হচ্ছে, নিজে পাজলড হয়ে যান, তখন ইউ মাস্ট গো টু এ ডক্টর। একজন গাইনোকোলজিস্টের সাথে প্রথম কনসাল্ট করুন, তিনি যদি বলেন তখন কোনো স্পেশাল অনকোলজিস্টের কাছে যাবেন, তার আগে যাওয়ার কোনো দরকারই নেই। এরপরে ব্রেস্ট ক্যান্সারের যে বললাম, এই যে সেলুলার টাইপ কোষগুলোর যে বিভিন্নতা,
এই কোষগুলোর বিভিন্নতার আর এই যে হরমোনের বিভিন্ন ধরনের ফ্লাক্স, এইগুলোকে আমরা অ্যাজ এ হোল সেলের মেমব্রেন আছে তাতে সিগন্যালিং বলি। এখানে বিশ্বরূপ বা যারা বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি পড়েছে মিনিমাম আপ টু বিএসসি এমএসসি লেভেলে, তারা কিছুটা বুঝতে পারবে যে সেল মেমব্রেন আছে, সেখানে কোনো কিছু একটা বাইন্ড করলে সেল মেমব্রেনের মধ্যে রিসেপ্টর প্রোটিন আছে, তারা সংকেতটা নিউক্লিয়াসে নিয়ে যাবে, তারপরে জিন এক্সপ্রেশন হবে বা জিন শাটডাউন হয়ে যাবে, মানে বন্ধ থাকবে, নষ্ট হয়ে যাবে না জিনগুলো। এই ঘটনার যে বিভিন্ন পরিপ্রেক্ষিত, এটার উপরে ডিপেন্ড করে ব্রেস্ট ক্যান্সারের এনরমাস ভ্যারাইটি বেরিয়ে গেছে। এখন যেটাকে আমরা বলা হচ্ছে, মানে বিজ্ঞানের পরিভাষায় যেটাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার হেটেরোজেনিটি। বিজ্ঞানীরা পাজল হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না এটা কি ধরনের। আর জিনগতভাবে যখন আসবো, মোস্টলি ব্রেস্ট ক্যান্সারে দেখা গেছে আমার এই ক্রোমাটিন মডিফায়ার এনজাইমস গুলো ডিএনএ মিথাইল ট্রান্সফারেজ ইজ ভেরি হাই। আমার নিজের ল্যাবেও করা হয়েছে, আমরা পাবলিশ পেপারও আছে আমাদের। ডিএনএ মিথাইল ট্রান্সফারেজ মানে ওই যে জিন এপিজেনেটিক মডিফিকেশন, হিস্টোন মডিফিকেশনের এনজাইম গুলো হাই। আমরা দেখিয়েছি প্ল্যান্ট বেসড মানে ড্রাগ নিয়ে আমরা অ্যাপ্রোচ করে দেখিয়েছি, দে আর কন্ট্রোলেবল। আর আরেকটা জিনিস যেটা প্রায় চলে এসেছিল, প্রায় না এখনো অনেক জায়গায়, মানে এফডিএ হয়তো ইউনাইটেড স্টেটসে জিন থেরাপির জন্য রেকমেন্ডও করেছে, যেটা হচ্ছে ব্রাকা জিন বলে, BRCA1 BRCA2। এই BRCA1 BRCA2 জিনগুলো কি হচ্ছে, পরিবারের সংসারের মধ্যে যেমন একজন মালিক থাকেন, তেমনি আমাদের জিনোমের মধ্যে এক একটা গার্জেন আছে। তো ইনিশিয়ালি P53 নামে একটা প্রোটিনকে বলা হয়েছিল ইজ ইট দ্য গার্জেন অফ দ্য জিনোম। তারপরে দেখা গেল RB নামে রেটিনোব্লাস্টোমা প্রোটিন, দেখা গেল সেটাও কন্ট্রোল করে বহু জিনকে। তারপরে এই BRCA1 BRCA2 পাওয়া গেল, এইগুলো অনেক জিনকে রেগুলেট করে। এই যে জিন রেগুলেশন একটা সার্কিটের মধ্যে, একটা গ্রামে যখন 1000 পিপল আছে, তাদেরকে রেগুলেশন তো সবসময় কাউকে কিছু করতে হয় না, নিজেদের চলাফেরা করে। বাট ক্যাওস হলে দেখবে গ্রামের একজন মুখিয়া থাকে, সে বলে কিভাবে কন্ট্রোল হবে। এই গার্জেন গুলোকে বলা হচ্ছে মুখিয়া। এই P53 RB আর BRCA1 BRCA2 বিভিন্ন সেলে বিভিন্ন রকম আছে। আমি ব্রেস্ট ক্যান্সার সেলের পরিপ্রেক্ষিতে এই জিনগুলোর কথাই মেনলি বলবো। থ্যাংক ইউ বিশ্বরূপ। এরপর নেক্সট কোশ্চেন যদি কিছু থাকে বলো। এক্স্যাক্টলি। তো আমরা এই প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা খুব ভালো ইনফরমেশন পেলাম, আমরা একটা বেসিক আইডিয়া পেলাম একটা বিজ্ঞানকে কিভাবে আমরা দেখছি। তো এই প্রসঙ্গে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমাদের দেওয়ার ছিল। তো সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্রেস্ট ক্যান্সারের কথা দাদা বললেন, যে এর স্ক্রিনিংটা সঠিক সময় হওয়া দরকার। তার একটা বয়স অ্যারাউন্ড 40 হলে মিনিমাম, যাদের জেনেটিক হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রে, যাদের জেনেটিক হিস্ট্রি আছে তাদের আরো আর্লি। তো প্লিজ আপনারা একটু স্ক্রিনিং এর কথা ভাববেন, যেটা আমাদের আজও সমাজে একটা ব্যারিয়ার হয়ে আছে, যে ব্রেস্ট ক্যান্সার, আমি ব্রেস্ট দেখাবো, ব্রেস্ট আমরা ছবি তুলবো। সো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু একটা আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের সোসাইটির পক্ষে, কারণ আমরা এখনো আমরা সোসাইটিকে সেই জায়গায়, মানে আমরা যতই ডিস্কো ড্যান্স করি না কেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা এখনো অনেক জায়গায় আমরা নিজেদেরকে আবরণের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যেটা আমাদের হেলথের ক্ষেত্রে চরম ক্ষতি করছে, এবং বহু মানুষ, বহু মায়েরা অকালে প্রাণ হারাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের নতুন যে কোম্পানি আমরা লঞ্চ করছি খুব তাড়াতাড়ি, বায়োলিঙ্ক থেরাপিউটিক্স, আগামী দিনে ব্রেস্ট ক্যান্সারের উপর কাজ করবে, এবং ডেফিনেটলি we will bring some innovation and definitely targeted therapy, additive supportive therapy which will have significant effect. We'll try, that is the hypothesis. আমরা বলছি মানে করতে পারবো এরকমও নয়, that's the, we may fail but we have it as a scientist, we are always optimistic with a hypothesis. when একটা hypothesis যখন ফেল করে, তখন আমরা সেই যে এক্সপিরিয়েন্সটা গেইন করি, সেই এক্সপিরিয়েন্স থেকে আদার হাইপোথিসিস ফর্ম করি। আমরা কখনো হারতে শিখিনি। তো সেই কারণেই সায়েন্টিস্টদের জীবনটা সবসময় কথাটা বলছিলাম যে সংগ্রামময় হয়। সংগ্রামময় হচ্ছে যে নতুন জিনিস, নতুন তথ্য আবিষ্কারের জন্য সংগ্রাম থাকে, যেটা সাধারণত আপনাদের কাছে পৌঁছায় না। এই ধরনের খবর আপনারা জানতে চান না, আপনারা এই ধরনের খবর দেখতে চান না, এই ধরনের প্রচেষ্টা দেখতে চান না। আপনারা একটু ডিস্কো ড্যান্স বেশি ভালোবাসেন অনেকে, তো সেইটাই শুধু দেখতে চান, আর একটু ঝগড়া মারামারিটা বেশি দেখতে চান। কিন্তু আজ থেকে আমরা নিউক্লিয়ার হেলথের তরফ থেকে, বিশ্বরূপ ঘোষ নিজে থেকে, আমি একটা যেহেতু দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করি, সোসাইটিকে এনরিচমেন্ট করার একটা প্রচেষ্টা শুরু করলাম, এবং প্রথম আমাদের সায়েন্টিফিক
অ্যাওয়ারনেস একদম সায়েন্টিফিক তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন ডক্টর সমীর কুমার পাত্র। তো সমীর কুমার পাত্রকে আমাদের নিউক্লিয়ার হেলথের তরফ থেকে, সকলের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, এবং আপনি আরো জীবনে ঠিক আছে, ঠিক আছে, অত না 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 শুভেচ্ছা না না ভালোবাসা তা- না না আমাদের না প্ল্যাটফর্মে না, প্রায় আমি আছি, সুতরাং এক আমি লক্ষ সবসময় মানুষ আছি। আছেন যারা নিউক্লিয়ার হেলথকে ভালোবাসেন, বিকজ আমরা একটা ভ্যালু বেস এস্টাবলিশমেন্ট, ভ্যালু বেস একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যেখানে সাধারণ মানুষের কাছে খুব ইজিলি গ্রহণযোগ্য একটা সাবজেক্ট, যে কোনো টপিক আমরা নিয়ে আসি। এবং সেক্ষেত্রে আপনি প্রথম এলেন আমাদের এই গুরুত্বপূর্ণ একটা আলোচনায়, যেখানে আপনি এতটা একটা বিজি, যেখানে এনআইটি রাউরকেল্লাতে কাজ করছেন। তো সেই রেসপেক্টে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের নিউক্লিয়ার হেলথ ফ্যামিলির কাছে বিশাল পাওয়া। তো আপনি যদি আমাদের জেনারেল, এই যে আমাদের যারা ফলো করেন, যারা সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে বিজ্ঞান চর্চা নিয়ে যদি একটা তথ্য মানে কথা বলেন, এবং তারপরেই আমরা শেষ করব। আপনার বয়ানের উপরই আমাদের প্রোগ্রাম আজই শেষ করব। তো বিজ্ঞান আচ্ছা, ঠিক চর্চা আছে। বাঙালি আমাদের কেমন সোসাইটি আগামী দিনে হওয়া উচিত? আমি আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি। আমি আমার কথাটা যদি মানে সবাই ভালো করে শোনে, তাহলে বুঝতে পারবে যে মেন ব্যাপার হচ্ছে নিজের ইচ্ছা। আমি একটা এমন গ্রামে বড় হয়েছি, যে বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম, কিন্তু ফর্চুনেটলি আমাদের গ্রামটাতে মানে সেই সময় আমাদের ছোটবেলায় আমি দেখেছি একটা প্রাইমারি স্কুল। আমি যখন বড় হচ্ছি তখন একটা হাই স্কুল অলরেডি হয়ে গেছে। প্রাইমারি স্কুলে গত বছর আমাদের 100 ইয়ার্সের সেলিব্রেশন হলো। হাই স্কুলটা 1961-এ হয়েছে, নট ব্যাড। আমার 1966-এ জন্ম। আর আমাদের গ্রামে পোস্ট অফিস ছিল মানে অনেক দিন থেকে, মানে ফরচুনেট ছিল, রিমোট ভিলেজ হলেও আমাদের এই অ্যাডভান্টেজ গুলো ছিল। সবার এই অ্যাডভান্টেজ গুলো হয়তো থাকে না। এবং আমার কাকা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, পোস্টমাস্টার। আমার বাবাও মানে শিক্ষা ছিল, মাইনর পাস সেই সময়ে হিউজ, কিন্তু বাবা ছিলেন মানে জমিদারের ছেলে, সুতরাং জমিদার প্লাস গুড কাল্টিভেটর, মানে খুব ভালো চাষি ছিলেন ওই তলাটে, অনেকবার প্রাইজ পেয়েছেন ব্লক লেভেল থেকে, হেনা থেকে। তো আমাদের একটা এমনি আমাদের বাড়িতে যুগান্তর পেপার আসতো, আমাদের বাড়িতে বড় রকমের একটা রেডিও ছিল। আমাদের কোন নাটকটা শোনা হবে, কোনটা শোনা চলবে না, সেটা প্রথমে বড়রা স্ক্রিন করতো। তার প্রথম 2-4 কলি শোনার পরে বুঝতে পারতো যে এটা বেশি অ্যাডাল্ট নয়, কম অ্যাডাল্ট নয়। আমরা সেভাবে মানে একটা কি বলবো অর্থোডক্স ফ্যামিলিতে, কিন্তু মডার্ন ভিউ নিয়ে আমরা বড় হয়েছি। সবাই এই ইয়েটা পায় না, কিন্তু তার মধ্যেও আমরা গ্রামের মধ্যে আমরা ফিল করেছি, যেহেতু আমাদের মেনলি চাষবাসের উপর ডিপেন্ডেন্ট। একবার বৃষ্টি হলো না, নেক্সট ইয়ারে বেশি বৃষ্টি হলো, ফসল নষ্ট হয়ে গেলো। আমরা দারিদ্রতাও কি জিনিস আমরা বুঝেছি সেই জন্য। কারণ সব দিক থেকেই এনরিচড কালচারালি। সেই অবস্থায় সেই রকম কন্ডিশনে যারা বড় হচ্ছে, সবারই এরকম আপ এন্ড ডাউন আছে লাইফে। এবারে হচ্ছে নিজের জিল। আমি স্কুলে যখন পড়ি ক্লাস 8-এ, আমাদের অমূল্যভূষণ চক্রবর্তীর বইয়েতে আমার বায়োলজির প্রফেসর মানে শিক্ষক একটা সেন্টেন্স পড়ছিলেন, যেটা হচ্ছে হরগোবিন্দ খোরানা জিন আবিষ্কার করিয়া নোবেল প্রাইজ পাইয়াছেন। তো হরগোবিন্দ খোরানা যে জিন আবিষ্কার করেননি সেটা আমি অনেক পরে জেনেছি, যখন আমি বায়োকেমিস্ট্রি পড়ি কল্যাণী ইউনিভার্সিটিতে। কিন্তু ওই যে হরগোবিন্দ খোরানাকে ভারতীয় বিজ্ঞানী, পরে জেনেছি উনি পাকিস্তানে জন্ম, ভারতীয়, অবিভক্ত ভারতের বিজ্ঞানী। এনিওয়ে ওনার লাইফ আমরা জানি। এবারে আমাদের যারা এই গ্রামের থেকে, বিশেষত গ্রামাঞ্চল থেকে মানে বা শহরতলি থেকে যারা বড় হচ্ছ, তাদের জন্য আমার একটাই নিজের যেটা অভিজ্ঞতা মানে ছোটবেলা থেকে, সেটাকে সঞ্চয় করে নিজের যে স্বপ্ন সেটাকে এগিয়ে নিয়ে যাও। প্রাইমারিলি তো দুটো জিনিস দরকার, নিজেকে সুস্থ থাকতে হবে আর খাবারটা। আমার জীবনে আমার ছাত্রদের, এখানে এমএসসি স্টুডেন্টদের যেটা বলি আমি, সেখানে এখানে শেয়ার করব, সেটা হচ্ছে পৃথিবীটা ভালো আছে। আমি কি করে বুঝবো? পৃথিবীটা তখনই ভালো আছে যদি আমি ভালো থাকি, প্রথম শর্ত। পৃথিবীটা ভালো আছে যদি আমার ডিপেন্ডেন্টসরা, মানে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী ভালো থাকে, আমি জানবো পৃথিবীটা ভালো আছে। তারপরে আমি আবার বেরিয়ে যাব নিউক্লিয়াস ছেড়ে। আমার মা বাবা যদি ভালো থাকে, আমার আত্মীয়রা যদি ভালো থাকে, তখন আমি জানবো পৃথিবীটা ভালো চলছে, আমার দেশটা ভালো চলছে। এইভাবে গ্রামে যাও, জেলায় যাও, রাজ্যে যাও, দেশে যাও। এই যে ভিউ, এই ভিউ কখনো এর থেকে ডেভিয়েশন করো না। প্রথম শর্ত। আমি এটা কখন উপলব্ধি করেছি, আমাদের বলতে কি সেলফিশ রে, বাচ্চাটা কাঁদছে, ও নিজের গামছা দিয়ে গা মুছছে। আরে আগে নিজেকে ক্লিন না করতে পারলে বাচ্চাটাকে ক্লিন করতে পারবে না। নিজে ক্লিন হয়ে বাচ্চাটাকে তারপর পরিষ্কার করে নিজের ল্যাপে নিলে বাচ্চাটাও ক্লিন থাকবে। আগে বাচ্চাটাকে ক্লিন করে নিজের ল্যাপে নিয়ে নাও, নিজে অপরিষ্কার, বাচ্চাটা আবার অপরিষ্কার হবে।
এটা এটা আমি যখন প্লেনে প্রথম উঠি তখন যখন বলা হতো না যে এখানে নিচে তোমার ইয়ে আছে, যদি অ্যাক্সিডেন্টালি তোমাকে এক্সিট করতে হয় এই এই আছে, আগে নিজে সব পড়ে নাও, তারপরে তোমার যদি বাচ্চা থাকে তাকে পড়াও। তো সেভ ইয়োর সেলফ ফার্স্ট। তো সিমিলারলি প্রত্যেকটি অ্যাসপিরেন্ট যারা চাইছো জীবনে যে কোনো রিসার্চ করতে হবে সবাইকে তা নয়, রিসার্চে হেল্পিং করলেও সেটা বিশাল কাজ। প্রাইমারি স্কুলের টিচার অসাম, তোমরাই তো ভবিষ্যৎ গড়বে। মানে প্রাইমারি স্কুলের টিচার যদি ভালো হয় না, শিশুদের গঠন যদি আমরা পেয়েছিলাম, উই আর লাকি। আমি যে 3 জন টিচারকে পেয়েছিলাম না, অসাম। মানে তাদের কাছে থেকে মানে কুমোরপাড়ার গরুর গাড়ি থেকে শুরু করে হরপম মহেন্দ্র যে কিভাবে আমাদের বুঝিয়েছিল, মানে আই ক্যান, আমার কাকা তার মধ্যে একজন, আমার গ্রামের একজন দাদা, আর একজন পাশের গ্রাম থেকে একজন আসতেন, অসাম। এই যে প্রাইমারি শিক্ষা। আর তুমি বলবে যে একটি, যেমন আমাদের স্লামডগ মিলিয়নার সিনেমাটি দেখেছি, কি করে হবে? সেটা হয় না। খাবারটা তো আগে দরকার, সেটা হয় না, সেটা সবাই হবে না, সবাইকে দরকার নয়। কিন্তু যে 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 বস্তিতে বড় হচ্ছে তারও স্বপ্ন থাকে, যে ধরনের সুবিধা পাচ্ছে সেই সুবিধাটাকে এক্সপ্লয়েট করে তার ওই পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে এগিয়ে গেলে সেও ভালো হবে। সো দ্যাটস এ গ্রেট ডিরেকশন। বেসিক্যালি যে নিজের জীবনটাকে সামনে রেখে আগে নিজেকে দেখে সেই অনুযায়ী নিজের যেটা লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলা, কেরিয়ার ডেভেলপমেন্ট ছাত্রদের করতে হবে। রিসার্চ একটা গুড ডিরেকশন অলসো। আরও ডিরেকশন আছে, সব ডিরেকশনই মানে স্যাটিসফ্যাকশন আছে, সব ডিরেকশনই সমাজকে কন্ট্রিবিউট করে। রিসার্চও সমাজকে কন্ট্রিবিউট করে, বা অন্যান্য যে কোনো ডিরেকশনই সমাজকে কন্ট্রিবিউট করে। তাই আমাদের সেই সকলকে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ মানুষ হতে হবে। যে আমি এই সঙ্গে একটু সংযোজন করে দিচ্ছি, জাস্ট 1-2 লাইনস। হ্যাঁ হ্যাঁ এখানে আমরা তো এখানে রিসার্চ করি, হ্যাঁ হ্যাঁ আমাকে সবাই বলবে ঠিক আছে, সব ঠিক আছে, সব ভালো, প্ল্যান ভালো, প্রচুর স্টুডেন্ট কাজ করছে, পেপার হচ্ছে, এই পরিস্থিতিতে নাউরকেল্লার মতো জায়গায় যেটা একটা রিমোট প্লেস, সবকিছু মেনে নিও। আমি বলি আমাকে যে সাপ্লাই করে না, বিনয় ইজ দ্য গ্রেট অবতার ফর মি। আমার যে সাপ্লাই করে কেমিক্যালস, ও যদি না পারে, ইফ হি ইজ নট স্মার্ট, আই এম আনস্মার্ট। ওই লোকটি যদি আমাকে কেমিক্যাল সময় মতো সাপ্লাই না করে, তাহলে আমার কাজ রিসার্চ বন্ধ হয়ে যাবে। সমস্ত হাইপোথিসিস, সমস্ত রকমের প্রেডিকশন, সমস্ত টাইমলি না পেলে। ইকোসিস্টেম আমরা দ্যাটস ওয়াই ইকোসিস্টেমে তুমি যদি কেউ, আমার যারা শ্রোতা আছো তারা যদি কেউ কেমিক্যাল সাপ্লায়ার হও, এই অনেস্টি, এই যে বললাম বিনয়ের নাম, ভবিষ্যতেও বিনয়ের নাম অনেকবার আসবে, যে আমার কেমিক্যাল সাপ্লাই দেয়, মেন সাপ্লায়ার এখানকার আমার ল্যাবে। তো এই ধরনের এই রাউরকেলার মতো জায়গায় কোথায় অ্যান্টিবডি সান্তাক্রুজ থেকে আসছে, সান্তাক্রুজের ল্যাব থেকে, তোমার দেশ থেকে এখন, তো সেটা যে ও ঠিক সময় মতো এবং ইনটেক্ট আমার ল্যাবে পৌঁছে দেয়, ইটস এ গ্রেট, অসাম। দ্যাটস এ গ্রেট। কলকাতা পর্যন্ত চলে আসলো কোনো প্রবলেম নেই, বা ভুবনেশ্বর পর্যন্ত এয়ারে চলে আসলো কোনো প্রবলেম নেই, তারপর থেকে আনাটা বিশাল চ্যালেঞ্জিং আমাদের। ইয়েস, তো এই প্রসঙ্গে যেহেতু সমীরদার কথাটা বলছে, আমি একটুখানি গুছিয়ে বলে দিই যে আমাদের অনেক মেটেরিয়াল লাগে, যে মেটেরিয়ালগুলো সবসময় আমাদের দেশে পাওয়া যায় না, সেগুলো বিদেশ থেকে আনাতে হয়, কারণ সেইগুলোর কোয়ালিটি ব্যাপার থাকে এবং সেইগুলো আমাদের দেশে তৈরিও হয় না। রিসার্চ রিলেটেড বহু ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমাদের দেশেই তৈরি হয়, আমাদের দেশে তৈরি হয়ে ইউএসএ তে যায়, প্যাকিং হয়ে আমরা আবার কিনি ম্যাক্সিমাম। তাই ম্যাক্সিমাম না সেরকম সবকিছু তৈরি হয় না, অনেক আছে যেগুলো বিদেশি হয়। কিছু নয়, এই যে অ্যান্টিবডি গুলো সবকটাই প্রায় আমাদের দেশে, গুজরাটে অনেক ল্যাবে তৈরি হয়, আমরা যে অ্যান্টিবডি গুলো কিনছি। আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক, হাই প্রাইস, তো এইগুলো আমরা কিনি, অনেক কিছু তৈরি হয় আমাদের দেশে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট বেসিক্যালি আমাদের রিসার্চকে কন্টিনিউ করা। তো সেই কারণে এখানে ইকোসিস্টেম সকলেই আমাদের কাছে গ্রহণযোগ্য এবং প্রত্যেকেই কিন্তু একটা রোল কাজ করছে, এই যে বেসিক ইকোসিস্টেম। তো যাই হোক, আজকের আলোচনা ছিল একদম সায়েন্টিফিক এবং যেহেতু তুমি বললে জুনিয়রদের জন্য বলা, এটা আমার স্কুলে যারা স্কুলে পড়ছে, যদি কেউ শুনে থাকে, বা তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো তোমাদের ছোট ভাই বোনদের বলতে পারো, স্কুলে যদি টিচার, আমাদের সময় আমরা ছোটবেলায় আমাদের স্কুল বিল্ডিং ছিল, স্কেয়ার সিটি ছিল জায়গা ক্লাসরুমের, নতুন আমাদের ওয়ার্ক এডুকেশন ক্লাসে ছিল পাথর কুড়োনোর কাজ, বিশাল হিউজ পাহাড়ের কোলে আমাদের স্কুল, আমরা বিভিন্ন সাইজের পাথর কুড়োতাম, ও ছাদ ঢালাইয়ের কাজে লেগেছে সেগুলো। এবং কাজকে অবহেলা করো না। আর আমাদের যে ওয়ার্ক এডুকেশনের টিচার ছিলেন, বাংলায় বিখ্যাত দখল ছিল তার, ইংরেজি বিখ্যাত দখল, বিশাল দখল ছিল, ভালো গান গাইতেন। তো উনি ক্লাসে বলতেন, যারা ভালো স্টুডেন্ট তারা সবকিছুতেই ভালো হয়। তো তোমাদের জন্য বলছি, যারা ভালো স্টুডেন্ট বাবা, আমি এত পড়ছি, আমি কেন এটা করব, কখনো ভেবো না, কারণ তোমাকেই করতে হবে। তুমি যদি ভবিষ্যতে গবেষণা যাও, তোমাকে পাইপেটিং তোমাকেই করতে হবে, তোমার কেউ করে দেবে না। যদি করে দেয় সেটা তোমার কাজ হবে না, সেটা তার কাজ হবে।
তাহলে আজকে আপনারা আপনারা অনেকে দেখলেন আমাদের রিসার্চ ইনসাইডের ল্যাবে কেমন কাজ হয়। আমাদের এখানে বহু ছাত্রছাত্রী থাকে ল্যাবে এবং বহু ধরনের সাপ্লাই চেন থাকে এবং সেখানে একটা হাইপোথিসিসকে বেস করে কাজ হয়। এটাকেই বলে প্রিক্লিনিক্যাল রিসার্চ। তাহলে আমরা সমীরদার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম, অনেক তথ্য যদি সমৃদ্ধ করলাম যে প্ল্যান বেস একটা টেকনোলজি বেস, আবার কিছু একটা আগামী দিনে যদি ক্যান্সারকে টার্গেট করা যায় সেটা একটা ভালো ডিরেকশন হবে। এবং বায়োলিঙ্ক থেরাপিউটিক্স যেটা আমাদের প্রপোজ একটা কোম্পানি, বায়োটেক কোম্পানি পশ্চিমবঙ্গে, এই বিগত 2 দশকের প্রথম বায়োটেক কোম্পানি যেটা ফোকাস করছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা আমরা 5 জন সায়েন্টিস্ট মিলে করছি। তাই আপনারা সকলে আমাদের দিকে চোখ রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে একটু কি বলুন সাপোর্ট দেবেন, যাতে আমরা আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত না হই এবং মানব কল্যাণে একটা রিসার্চ ডেভেলপমেন্টকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। তো নমস্কার সমীরদা, নমস্কার আপনাদের প্রত্যেককে। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের বিচার বুদ্ধি দিয়ে আমার রোগ হয়েছে কিনা সবসময় ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। নিজের চরিত্র, নিজের স্মার্টনেস, সুস্থতা, আমি এই কথাটা বারবার বলি, হেলথি স্মার্টনেস, মানে আগে স্মার্ট হও। আরে নিজেই বুঝতে পারবেন যে আপনি অসুস্থ কিনা। ঠিক আছে, চলুন। একটু বেশিক্ষণ বসে আছি, মাথা ওঠার সময় মাথাটা চক্কর দিয়ে দিল, তাহলে ডাক্তারের কাছে ছুটলাম, নট নেসেসারি। ওটা কোয়াইট ন্যাচারাল, হয়েই থাকে, সবারই হয়। যাই হোক, সে ডিজিজ ইন্ডিকেশন আপনি বুঝবেন, নিশ্চয়ই আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। বেসড অন ইউর স্মার্টনেস আপনি বুঝবেন যে আপনি কোথায় অসুস্থ, সেটা তো থাকি, কিন্তু অনেক সময় আমরা আমাদের এই জন্য উনি বলতে চাইছেন যে এডুকেশনটা আমাদের খুব দরকার, হেলথ লিটারেসিটা আমাদের খুব দরকার, যে লিটারেসিটা আমাদেরকে এনরিচ করবে যে টু মেক এ ইনফর্ম ডিসিশন, যে আমাদের কখন কি করা উচিত। যে কথাটা আমি আপনাদেরকে বারবার বলি, সেটা উনি অন্যভাবে বললেন, ঠিক একই কথা অন্য মোড়কে বলা হলো। তাহলে মনে রাখবেন, হেলথ লিটারেসি আমাদের খুব দরকার এবং সেই হেলথ লিটারেসির জোরেই কিন্তু আমরা আগামী দিনের এই যত চারিদিকে জোর ঠকবাজ রয়েছে তাদের থেকে দূরে থাকতে পারবো। আমরা একদম শেষে আর 2-3 মিনিট আছে 1 ঘন্টা হতে। যদি কারো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে তৈরি, বিশ্বরূপ হেল্প করবে আমাদের। যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। একদম, নাও প্রশ্ন উত্তর আপনারা জাস্ট টাইপ করুন, আমরা প্রশ্ন তুলে দিচ্ছি। একটা প্রশ্ন এসেছে, 1 সেকেন্ড, প্রশ্ন কমেন্টে যাই। একটা প্রশ্ন আমি দেখলাম, সুখী মিত্র একটা কোশ্চেন করেছে। ইয়েস, সব টিউমার কি ক্যান্সার? না, সব টিউমার হচ্ছে একটা দুটো টাইপ আছে, নাম বলা বেনাইন টিউমার আর ক্যান্সার। টিউমার যখন গ্রো করে, মানে শরীরের মধ্যে এমনি থেকে গেল, কোনো ক্ষতি নেই, এমনি সেলটা একটু বড় সাইজের হয়। এই যে ধরুন আমার হাতটা দেখুন, এখানে এটা যদি একটু বড় হলো, অনেকে দেখবেন ঘাড়ে থাকে, এগুলো কোনো ক্ষতি করে না, এটা ফিজিক্যাল ব্যারিয়ার হয়ে যায় ঘাড়ে বা এই জায়গায় হলে, এটা ক্যান্সার নয়, এটা টিউমার ডেভেলপমেন্ট, এটাকে বেনাইন বলা হয়। মানে শরীরের অ্যাজ ইউজুয়াল এটা আছে। ক্যান্সার তখনই বলা হয় এই টিউমার সেলগুলো যখন মানে ব্লাড সার্কুলেশনে দিয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, আমরা সেটাকে বলি ক্যান্সার। তার আগে পর্যন্ত এটা টিউমার, এবং সব টিউমার ক্যান্সার হয় না। কোনগুলো হয়, এটার একটা ব্যাপার আছে, যেটা আমাদের কয়েকজন বিজ্ঞানী এখানে আছে, আমি আর বিশ্বরূপ এটাতে সব থেকে ভালো বুঝতে পারবো, তবু আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের এখানে খাবার লাগে, তো সেই কোষগুলোতে টিউমারটা বড় হচ্ছে, এখানে ব্লাড ভেসেলস প্রত্যেকটা কোষে যায়, তো এখানে টিউমারটা বড় হতে হতে এখানে ব্লাড ভেসেল সবসময় গ্রো হয় না, তখন দেখবেন খাবার পাচ্ছে না, আবার অক্সিজেন সাপ্লাইও বন্ধ হয়ে যাচ্ছে। আপনি শকুনিকে বাঁচিয়ে রেখেছিল, আপনারা জানেন মহাভারতে ওর একটা করে ধান না চাল দিত, বাকিরা না খেয়ে ওকে দিত, ওই জন্য শকুনি বেঁচেছিল। এই টিউমার সেলও তেমনি করে, কি ওই যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, তারা অটোফাজি কিছু করে, কিছু সেল বেঁচে থাকে। আরেকটা হচ্ছে ওই যে অক্সিজেন সাপ্লাই হলো না, ওটাকে বলা হয় হাইপক্সিয়া। অক্সিজেনের অভাবে একটা জিন আছে যেটার নাম হচ্ছে হাইপক্সিয়া ইনডিউসেবল ফ্যাক্টর। এটা সিনথেসিস হয়ে এটা প্রচুর ক্ষমতা রাখে ব্লাড ভেসেল তৈরি করার, মানে আর যা সৈন্য সামন্ত দরকার ব্লাড ভেসেল তৈরি করার জন্য, ও তাদেরকে ডেকে আনবে, মানে সিনথেসিস করাবে সেলগুলোকে। তার সবকটা সেল পারবে না, এবারে ব্লাড ভেসেল তৈরি হয়ে গেল। তখন কি হয়েছে, খাদ্যের অভাবে সেলগুলো নিজেদের যে কম্প্যাক্টনেস ছিল, এরকম করে টাইট ভাবে বেঁধেছিল, ওরা ছাড়াছাড়ি হয়ে গেছে। এবার ওই জায়গায় ওই হড়পা বান বলে না, ব্লাড এলো হড়পা বানে, সেলগুলো সব ভেসে গেল, ব্লাডগুলো ভেসে গেল, এবার সার্কুলেশন ব্যাক হলো, ও সারা শরীরে এবারে ছড়িয়ে পড়লো, এটাকে আমরা বলি ক্যান্সার।
বিজ্ঞানের এক্স্যাক্টলি, ভাষায় খুব এটা হচ্ছে ক্যান্সার। সহজভাবে এটাকে মেটাস্টেসিস বলা হয়। এবার ক্যান্সারের আবার অনেক ভাগ আছে, যেগুলো ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, না, না, এত সে তো ডিটে বলতে হ্যাঁ, গেলে অনেক হ্যাঁ, বেশি হয়ে যাবে। সারাদিন লেগে যাবে। আমি জাস্ট না, একটা না, 3 লাখের থেকে বড় হয়ে যাবে। বড় ব্যাপার হচ্ছে, আমি বলতে চাইনি এই জন্যই এখানে সবাই জন্য ওটা বাড়েন হবে। প্রথমত হচ্ছে সব টিউমার ক্যান্সার দেয় না, নয়, সেটাকে বলা ভিনাইন। হয় বেনাইন। আর যে টিউমার গুলোকে ক্যান্সার দেয় সেগুলোকে ওইভাবে ক্যান্সারটা ছড়ায়, সেলগুলো ছড়ায়। তাহলে এর সাথে আমি একটু অ্যাড করে দিই, ভিনাইন বা যেগুলো ভিনাইন হয় আর যেগুলো ক্যান্সার যখন হয়, এগুলো তখন বায়োপসি করে এগুলো জানা যায় কোনটা বিনাইন আর কোনটা কোনো মেটাস্ট্যাসিস হয়েছে বা ক্যান্সারের ফর্ম কোনো একটা রূপ ফর্ম করেছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো এইগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা ডায়াগনস্টিক স্টেপস। তো যাই হোক, তাহলে আমরা আজকে সেই সব ডিটেলসে না গিয়ে আজকে খুব সুন্দর একটা আলোচনা, প্রশ্ন পেলাম যে সব কিন্তু টিউমারই ক্যান্সার নয়, এটা কি সাম ফর্ম হচ্ছে ভিনাইন ফর্ম, যেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অবশ্যই এই ধরনের কিছু লাম দেখলে সেগুলো অবশ্যই কনসাল্টিং করবেন আপনার নিকটবর্তী কোনো ফিজিশিয়ানদের সাথে। সো সমীর দা, আই থিঙ্ক আমাদের আজকে আমরা বিশাল একটা টপিক নিয়ে আলোচনা করলাম এবং সব ধরনের ঘরোয়া আলোচনা, নিজস্ব আলোচনা, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের আমরা কিভাবে মোটিভেটেড হয়ে বড় হয়েছি, কিভাবে সমস্ত কিছুই কিন্তু আমরা একটা ওভারঅল একটা আলোচনা করলাম, যেটার মাধ্যম দিয়ে আমাদের জীবনের কথা উঠে এলো, আমাদের টার্গেটের কথা উঠে এলো, আমাদের কন্ট্রিবিউশনের কথা উঠে এলো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বার্তা দিয়ে গেলাম। তো তাই আপনারা আমাদের এই আলোচনা শেয়ার করবেন, যাতে করে আমরা এই বিজ্ঞান ভিত্তিক এই ধরনের আলোচনা সমাজকে আরো সমৃদ্ধ করে, একটা বিজ্ঞানমুখী সমাজ গড়ে ওঠে। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউক্লিয়ার হেলথ পেজে কিন্তু চোখ রাখুন। নমস্কার। নমস্কার।